শুরুতেই বলছিলাম যে বাজেট নিয়ে কথা। আসলে আমাদের রাজ্যে প্রতিদিন ভাবনা চিন্তা চলে বোধহয় শুধুমাত্র কি কি উপায় তোষণ করা যেতে পারে। তোষণের বিভিন্ন উপায়, যেরকম হয় না যে বিভিন্ন পদ্ধতি, পুজো করার বিভিন্ন পদ্ধতি, আমিষ রান্নার বিভিন্ন পদ্ধতি, নিরামিষ রান্নার হাজার একটা উপায়, ঠিক সেরকম তোষণের কি কি পদ্ধতি এবং উপায় তা নিয়ে বোধহয় রাজ্য সরকার নিজস্ব একটা সংস্কার বার করবে, মানে নিজস্ব একটা এডিশন বার করতে পারে, যেখানে বিভিন্ন সময়তে বলা যেতে পারে যে কি কিভাবে তোষণ করা যায় বা তোষণ করা উচিত, এবং সেই নির্দিষ্ট এডিশন যে সংখ্যা প্রকাশ করতে পারে তা বোধহয় গোটা দেশের বিভিন্ন রাজ্যের সরকার কিনে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারের থেকে শিখে বা তৃণমূল সরকারের থেকে শিখে। আজকে মারাত্মক যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য হচ্ছে যে এই যে নতুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, এই বাজেটের নামে আসলে তোষণটাকে আরো মজবুত করার চেষ্টা করা হচ্ছে। কারণ 26-এই আবার একটা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে জায়গায় জায়গায় দুর্নীতি, চুরি, কাটমানির অভিযোগ তো ছিলই, উপরি হিসেবে যোগ হয়েছে বিগত 1.5-2 বছরে বেআইনি নির্মাণ থেকে শুরু করে নির্লজ্জ সংখ্যালঘু তোষণের কুফল সবটাই সামনে চলে এসেছে। এহেন অবস্থায় যেখানে 1 বছর পরই, 1 বছর পার হতে না হতেই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি কি উপায়ে তোষণকে আরো মজবুত করতে পারে বোধহয় তার প্রাথমিক কাজ শুরু হয়ে গেল, আর সেটা হচ্ছে এই বাজেট অধিবেশন থেকে। শুভেন্দু অধিকারী কি মারাত্মক অভিযোগ করছেন তার আগে বেসিকটা জানিয়ে রাখি যে আজকে হলোটা কি। আগামী বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ রয়েছে, আর আজ থেকে শুরু হয়েছে বিধানসভায় বাজেট অধিবেশন। রাজ্যপালের সূচনা ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়, যেরকম প্রতি বছর হয়। এই খসড়া যেটা রাজ্যপাল পড়েন, এই যে খসড়ার একটা পাঠ এই মুহূর্তে আমি আমার হাতেও রেখে দিয়েছি, এই খসড়াটা আসলে যায় নবান্ন থেকে। নবান্ন থেকে প্রতিবারের যেটা নিয়ম হচ্ছে, নবান্ন থেকে এই খসড়া, অর্থাৎ এই যে সূচনা ভাষণ, ওপেনিং যে লেকচার, সেইটা লিখে এই খসড়া দিয়ে দেওয়া হয় রাজ্যপালকে। রাজ্যপাল এটা দেখে দেখে শুধুমাত্র পড়েন, জাস্ট রিডিং পড়েন। যদিও এর আগে এই খসড়া নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে রাজ্যে, এবার নবান্ন থেকে যে খসড়া গিয়েছিল সেই খসড়া পাঠ করেন রাজ্যপাল প্রতিবারের মতো। যে খসড়ায় কি আছে? খসড়ায় রয়েছে ছত্রে ছত্রে রাজ্যের গুণগান। যদি এই খসড়ার 5 নম্বর পয়েন্ট আমরা দেখি, 5 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে? 5 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ। লেখা রয়েছে, আমি অত্যন্ত গর্বিত যে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ঈদ, বড়দিন, বুদ্ধ জয়ন্তী, গুরুনানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ছট পুজো, এই সব কিছুই, গঙ্গাসাগর মেলা সহ অন্যান্য সবকটি প্রধান উৎসব শান্তিপূর্ণ ও যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। এটা এই খসড়ায় লেখা রয়েছে, এই 5 নম্বর পয়েন্টে গোটা গোটা করে লেখা রয়েছে, যেটা রাজ্যপাল রিডিং পড়লেন। বিষয় হচ্ছে যে এই কোথাকার রিপোর্ট, যে রিপোর্টে ধর্ষণের উল্লেখ থাকে না, যে রিপোর্টে এই পুজো সংক্রান্ত বিষয়ে যাবতীয় যে বিতর্ক হয় সেগুলোর উল্লেখ থাকে না, যে রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেন যে আমি আন্দাজ করছি ওই হতে পারে, ওই হতে পারে, অমুক তমুক তমুক এইরকম প্ল্যান করছেন নাকি এখানে এখানে দাঙ্গা বাঁধানোর, সেগুলোর কোনো উল্লেখ থাকে না। যে রিপোর্টে সদ্য হয়ে গেল কয়েকদিন আগে সরস্বতী পুজো, সেখানে পর্যন্ত যা বিতর্ক তৈরি হলো, সরস্বতী পুজো করতে গিয়ে বাধা, আটকানো, যাবতীয় যে ঘটনা ঘটলো, চিৎকার করে করে গলা ফাটিয়ে ফেললাম স্টুডিওতে বসে, এবং এই টানা খবরের যে রিপাবলিক বাংলার সরস্বতী পুজো হলো বেশ কিছু জায়গাতে। এ কেমন রিপোর্ট? এই কোনো কিছুর উল্লেখে রিপোর্টে থাকলো না। কেমন রিপোর্ট এটা? কিসের ভিত্তিতে এই খসড়া তৈরি করা হলো? বিরোধিতা ইতিমধ্যেই ভাষণের বিরোধিতা করেছে বিজেপি। বিরোধী দলনেতা পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কতটা শান্তি রয়েছে এ রাজ্যে। আজকে শুরুতেই বাজেট অধিবেশন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী, যিনি উপস্থিত ছিলেন বাজেট অধিবেশনে, তিনি বেরিয়ে কি মারাত্মক অভিযোগ করলেন এই খসড়া নিয়ে। কারণ সামনেই বাজেট পেশ হতে চলেছে এবং তার একটা হিন্ট পাওয়া যায় যে মোটামুটি এই প্রস্তাবনায় কি কি থাকছে এবং কি কি বাজেটে পাশ হতে চলেছে, পেশ হতে চলেছে এবং পাশ হতে চলেছে। তো শুভেন্দু অধিকারী বেরিয়ে কি অভিযোগ করলেন শুরুতে একবার নজর রাখা যাক, তারপর আমি আসছি অন্যান্য পয়েন্টগুলোতে। ঘটনার পরে 9ই আগস্ট, তারপরে অন্তত
10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে। ঈদ ভালো হয়েছে, দুর্গাপূজা ভালো হয়েছে, কালী পুজোও নাকি ভালো হয়েছে। দুর্গাপূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই। বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভাঙলো। আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে। সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তৃণমূলের জিহাদি নেতা বুথ সভাপতি আল আমিন মন্ডল নগর উখড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন, তার উল্লেখ নেই। আমরা এর প্রতিবাদ করেছি। অর্থাৎ বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণে মাদ্রাসার আধুনিকীকরণ নিয়ে কথা বলা হয়েছে। বিরোধী দলনেতার যে মারাত্মক অভিযোগ যে নতুন করে আরো 600 মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে এই রাজ্যে, তার নাকি ইন্ডিকেশন রয়েছে, ইঙ্গিত রয়েছে সুস্পষ্টভাবে আজকের এই খসড়ায়। অর্থাৎ বাকিটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট রয়েছে বিধানসভায় রাজ্যের শাসক দলের। সেক্ষেত্রে এরপরও আরো অতিরিক্ত 600 মাদ্রাসা তৈরি করার যে অনুমোদনের কথা বলছেন শুভেন্দু অধিকারী, সেটা পেশ হওয়া এবং পাশ হওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে আরো একবার শোনাবো, আরো নতুন যে পয়েন্টগুলো বলছেন। গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর কোনো অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। শুভেন্দু অধিকারীর সোজা বক্তব্য হচ্ছে যে ছত্রে ছত্রে সংখ্যালঘু তোষণ ছাড়া এই বাজেটের আর কোনো উদ্দেশ্য নেই। এই গোটা ভাষণ পর্ব থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজ্য পরবর্তীকালে আরো নতুন 600 মাদ্রাসা পেতে চলেছে, এর থেকে বেশি কিছু প্রত্যাশা নেই। শুভেন্দু অধিকারী আরো একবার বক্তব্য রাখলেন, আরো একবার বললেন যে এখনো পর্যন্ত তিনি বলছেন যে হিন্দুদের জাগার সময় এসেছে, না হলে বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ বিভাজন হলেই সর্বনাশ, যেভাবে ভাগ বাটোরা কোথাও করা হয় হিন্দুদের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও এই তোষণের জায়গাটা তৈরি হচ্ছে কেন? আর তোষণের জায়গা তৈরি হচ্ছে তার জন্য কি বিভিন্ন সময়তে এত বছরে যে ঘটনা কখনো ঘটেনি সেগুলো একটু একটু করে ট্রেলার দেখতে শুরু করেছি আমরা যারা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশ নিয়ে আলোচনা করি, হাসাহাসি করি, ধিক্কার জানাই, বলি উচ্ছন্নে গেল দেশটা, আমি প্রায় দিন বলি, আমরা তারা কি ভেবে দেখছি, খবর রাখছি নিজের রাজ্যের কোন কোন প্রান্তে কি হচ্ছে, উত্তরে দক্ষিণে কোথায় কি হচ্ছে খবর রাখছি আমরা এতদিন পর্যন্ত জানতাম যে মালদার মুর্শিদাবাদে নাকি প্রচুর জঙ্গি যখন তখন ঢুকে পড়ে, এতটাই সরু সেই জায়গা এবং সেখান থেকে নাকি জঙ্গি করিডোর তৈরি হয়ে যায়, সরাসরি চলে যাওয়া যায় ঝাড়খণ্ড। কই আমরা খবর রাখিনি তো যে জঙ্গি শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ আর কলকাতায় নয়, পাশাপাশি লাল মাটির জায়গা বীরভূম পর্যন্ত পৌঁছে যাচ্ছে, খবর রাখি আমরা। আজকে সরস্বতী পুজো বাধা না দেওয়া হলে আমরা কতজন খবর রাখতাম যে এছাড়া প্রতি বছর বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো করা নিয়ে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে সংখ্যালঘু আসলে সংখ্যাগুরু, সেখানে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। প্রতি বছর বিভিন্ন পুজো শেষে বিসর্জনে একাধিক বড় ঘটনা ঘটে, যেগুলোকে সামনে নিয়ে আসার প্রয়োজনই বোধ করে না কখনো রাজ্য সরকার। আমরা খবর রাখি কি? আমরা খবর রেখেছি কি? উত্তরবঙ্গে কোচবিহারে দিনহাটায় একটা তোরণ হওয়ার কথা ছিল, তোরণ দ্বার, যা মা দুর্গার নামে এবং দুর্গা মূর্তি নিয়ে, সেখানেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এমন বিতর্ক তৈরি হয়েছে যেখানে বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্য, বিতর্ককে বন্ধ করার জন্য খোদ ময়দানে নামতে হয় উদয়ন গুহকে। খবর রেখেছি আমরা, শুনেছি সেই তোরণদ্বারে মা দুর্গার মুখ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল
এবং যে খবর আমরা পেয়েছি সেই পরিকল্পনা অনুযায়ী সেখানে ইনস্টলেশনের যাবতীয় সামগ্রীও নাকি পৌঁছে গিয়েছে, এতটাই নাকি কাজ এগিয়ে গিয়েছে, ছোট একটা মডেলও তৈরি করা হয়েছে যে মডেল সবার কাছে এখন হাতে হাতে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। কিন্তু সেখানেও নাকি চুপি সারে দানা বেঁধেছে কোনো বিতর্ক, কোনো আপত্তি। খবর রেখেছিলাম আমরা, যতক্ষণ না পর্যন্ত সেখানকার স্থানীয় স্তরে বিষয়টা এতটাই মাথাচাড়া দিয়েছে যে কারণে উদয়ন গুহকে পোস্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায়, তবে গিয়ে বাকি রাজ্যের লোক জানতে পারলো আচ্ছা তো কুচবিহারও তার মানে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুন্দর একটা তোরণদ্বার বিগত কয়েক বছরে দুর্গাপুজোর রমরম করে বেড়েছে দিনহাটায়, গগনচুম্বী তার সাফল্য, বড় বড় পুজো হয়েছে সেখানে, থিমের রমরমা দেখতে পাওয়া গেছে সেখানে, এবং সেই জন্য সেখানে একটা দিনহাটার জন্য একটা তোরণদ্বার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, যা মা দুর্গার নামাঙ্কিত এবং সেখানে মা দুর্গার একটা মূর্তিও থাকছে। সেরকমভাবে সাজানো হয়েছে তোরণদ্বার, যাবতীয় কাজ প্রায় শেষ পর্যায়ে, সমস্ত ইনস্টলেশনের সামগ্রী প্রায় পৌঁছে গিয়েছে এবং ছোট একটা মডেল যা সাম্প্রতিক সময়তে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই সিদ্ধান্ত সামনে আসার পরই নাকি বিশাল একটা আপত্তির জায়গা তৈরি হয়েছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের একাংশের তরফ থেকে। তাদের নাম কি? যে সংগঠনই প্রতিবাদ করছে তার নাম হচ্ছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ, যা জানতে পারছি আমরা। এবং এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ ডেপুটেশনও নাকি জমা দিয়ে দিয়েছে জেলা শাসককে, হয়ে গেছে সে সমস্ত। সম্ভবত ডেপুটেশন জমা দেওয়ার পরই হয়তো উদয়ন গুহ বাধ্য হয়ে ময়দানে নামেন। তাদের আপত্তির জায়গা হচ্ছে দুর্গা তোরণ। কি তাদের বক্তব্য আজ আরো একবার শুনিয়ে দেখাই, কারণ আমি জানি যে প্রতিবারের বিভিন্ন খবরের মতো এই খবরটাও ঠিক ধামাচাপা দেওয়ার জন্য যাবতীয় বন্দোবস্ত ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে করে ফেলা হয়েছে। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফ থেকে এক সদস্যের বক্তব্য শোনাই যে তাদের আপত্তির কারণটা কি ছিল। যদি আমরা জানি না এখনো পর্যন্ত সেই আপত্তির জায়গায় তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, নাকি সেখান থেকে সরে এসেছেন, নাকি অন্য কোনো সমাধান সূত্র বার করতে পেরেছেন উদয়ন গুহ, জানা নেই আমাদের কাছে। কিন্তু এই বক্তব্য শোনানোর দায় রয়েছে আমাদের। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ সংখ্যালঘুদেরই একাংশের একটা ছোট মঞ্চ, তার তরফ থেকেই বক্তব্য, এই আপত্তি জানানো হয়েছিল। শুনুন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কি বক্তব্য। দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে, যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে। এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব। এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে। কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ধিক্কার জানিয়েছিলাম। শুধু আমরা নয়, দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভে ফেটে আছেন। যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদিও ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে প্রায় ময়দানে নামেন উদয়ন গুহ এবং তিনি নিজেও বলেন যে এখানে আপত্তি থাকার কোনো কারণ নয়। মা দুর্গার মুখ যা দিয়ে তোরণ তৈরি হচ্ছে, সেখানে সম্প্রীতি নষ্টের অভিযোগ যারা তুলছেন তারা নেহাতি পাগলামি ছাড়া আর কিছু করছে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা এরকম শুনিনি কখনো। এমনকি বিশাল বিশাল উচ্চতার বড় বড় প্যান্ডেল, বড় বড় জায়গা, অংশ, পুজো প্যান্ডেল, সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আপত্তির জন্য নয়, প্রশাসনিক ব্যর্থতার কারণে। কারণ ভিড় হচ্ছে, সামাল দেওয়া যাচ্ছে না বলে। এর আগে এরকম অনেক নজির রয়েছে, অনেক সেতু থেকে, অনেক ক্লাব থেকে, অনেক কিছু বিভিন্ন সময়তে বিভিন্ন নামাঙ্কিত হয়েছে, তা নিয়ে কখনো আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ তোলার সাহস কেউ দেখায়নি। কিন্তু এবার দেখানো হলো। বক্তব্য হচ্ছে যে এটা নেপথ্যে প্রশ্রয়টা কার থাকছে। হাতের থেকে সমস্ত সুতো বেরিয়ে গেলে তখন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার ময়দানে নামানোর দরকার পড়ে উদয়ন গুহকে। কিন্তু কেন ঘটছে সেটার বিশ্লেষণ করার দরকার পড়ে না। শাসক দলের একটা উত্তরটা দিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন যে আসলে ছত্রে ছত্রে তোষণটাই যেখানে একমাত্র কারণ, একমাত্র পলিসি, একমাত্র ফর্মুলা ক্ষমতা টিকে থাকার জন্য, সেখানে এরকম একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা আজকে দিনহাটা, কালকে বীরভূম, পরশু মালদা, তরশু মুর্শিদাবাদ, পরশু বহরমপুর হতেই পারে, অসম্ভব কিছু নেই।
বিরোধীরা অভিযোগ করছেন যে আসলে নেপথ্যে রয়েছে একটা সূক্ষ্ম কৌশল, আর সেটা হচ্ছে তোষণের রাজনীতি করতে গিয়ে প্রকারান্তরে মানুষের মধ্যে হিন্দু বিদ্বেষের বারবারন্ত যাতে করানো যায়, হিন্দু বিদ্বেষ ঢোকানো যায়, তার জন্য সুকৌশলে এই কাজটা চলছে দিনের পর দিন। এমনভাবে বিষয়টাকে দাঁড় করানো হচ্ছে যেন মনে হচ্ছে যে আসলে একটা শ্রেণী, একটা সম্প্রদায়, তাদের মধ্যে একটা নির্দিষ্ট একাংশ তারাই অভিযোগ করছে। দেখার দরকার নেই কি তারা এই অভিযোগগুলো করছে কেন। এতদিন তো ধরনের কোনো বিষয় আসেনি। এতদিন তো কোনো স্কুলের হেডমাস্টার এসে বলেনি যে 62 বছরে সরস্বতী পুজো, এবছর সরস্বতী পুজো করাবো না। এতদিন তো হয়নি এগুলো, এখন কেন হচ্ছে হঠাৎ করে? কিসের প্রশ্রয় হচ্ছে? কারা হঠাৎ করে এই বাংলার শিল্প সংস্কৃতিকে অন্য দিকে চালানোর চেষ্টা করছে কারা? আর তাতে শাসক দলের কি ভূমিকা রয়েছে? উত্তরবঙ্গের আরেক বিজেপি নেতা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন। একবার শোনাবো তার কি বক্তব্য। ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে যারা পশ্চিমবঙ্গে আসলে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করছেন, তা বারবার করে ফিরহাদ হাকিম সাহেবের মধ্যে দিয়ে, তা হুমায়ুন কবিরের মধ্যে দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মুখ দিয়ে বেরিয়েছে। বাম সমর্থক হিন্দুদের এটা উপলব্ধির মধ্যে আনতে হবে যে এই মানসিকতা নিয়ে যে দল চলছে তার বিরোধিতা না করে আর শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির অন্ধ বিরোধিতা করে তৃণমূলের পথ যেরকম প্রশস্ত করবেন না, আপনার পরিচয় জন্মসূত্রে হিন্দু হলে ঠিক একইভাবে আপনাদের সেই নিপীড়নের শিকার হতে হবে। তার প্রমাণ আজকে দিনহাটায় উদয়নবাবুর বুকের উপরে দাঁড়িয়ে এই মানসিকতার সাথে যুক্ত যারা, তারা সেই পরিচয়। হিন্দু ধর্মের লাগাতার বিরোধিতা, এবার খবর এসছে 8-10টা মা সরস্বতীর পুজো করতে বাধা দেওয়া ইত্যাদি প্রভৃতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তিনি এই উগ্রবাদকে প্রশ্রয় দেন। সেখানে এমন একটা অবস্থায় এরা নিয়ে চলে এসেছে যে দুদিন পর আমাদের হিন্দু মা বোনেদের তাদের শাঁখা সিঁদুর পরে বেরোতে গেলে কোর্টের থেকে পারমিশন নিয়ে চলে আসতে হবে। এই 70% হিন্দুর দেশে যখন সংখ্যা গুরুরা তাদের ধর্মাচরণ করতে যাচ্ছে, যে সংস্কৃতি পালন করতে যাচ্ছে, তার উপরে বাধা আসছে। আর এই ঘটনায় কিন্তু আমাদের শাসক দল যে অন্যায়টা করছেন তার বিরুদ্ধে শাসক দলের হিন্দু কর্মী, নেতা বা ভোটার তারা কিন্তু ঘৃণার চোখে দেখছে এবং এটাকে অপরাধ বলেই চিহ্নিত করছে। ঠিক এই জায়গা থেকে আজকে প্রশ্ন করা শুরু করবো যে যদি এইগুলো একটা দুটো ঘটনা বলে, আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলোকে আড়াল করে রাখি, তাহলে এর দায় বা এর গ্যারান্টি কে নেবে যে এই বিচ্ছিন্ন ঘটনারই আবার একটা রিপিটেশন হবে না, আবার একটা রিপিট টেলিকাস্ট হবে না এই রাজ্যের অন্য কোনো জেলায়? আজকে দিনহাটা বলে দিনহাটার তরুণ বিতর্ক নিয়ে যদি আমি এটাকে আলাদা করে রাখি, এর দায়িত্ব বা এর গ্যারান্টি কে নেবে যে এই একই ধরনের তরুণ বিতর্ক, সেতু বিতর্ক, স্কুল বিতর্ক, লাইব্রেরি বিতর্ক অন্য কোনো জেলাতেও মাথাচাড়া দেবে না? যেরকমভাবে সরস্বতী পুজো নিয়ে এর আগেও যেরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা সেগুলোকে আড়াল করে রেখেছিলাম, গুরুত্ব দিইনি, এবছর দেখলাম সেটা মহিরুহে পরিণত হয়েছে। কম বেশি সব জেলা থেকে একটা করে ঘটনা আসছে, সূত্রপাত হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি এগুলোকে সরকার অ্যাড্রেস না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম 1001টা বিতর্কে প্রতিদিন জর্জরিত হতে হবে আমাদের, এবং প্রতিদিন এরকম বিতর্ক নিয়ে এই সন্ধ্যেবেলা সোজাসুজি স্বর্ণালীর শো করতে হবে। সেটা কি কাঙ্ক্ষিত, নাকি সত্যি সত্যি সুস্থ, নিরপেক্ষ, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কালচার, এই সব কিছু নিয়ে এগিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত? কোনটা? এই প্রশ্ন রেখে শুরু করলাম আজকে সোজাসুজি স্বর্ণালী। একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি। দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তিনি এই উগ্রবাদকে প্রশ্রয় দেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।